আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জিরো লাইনে স্থলমাইন কঠিন হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা। আন্তর্জাতিক আইন মানছে না আরাকান আর্মি, আলোচনায় বসতে পারছে না বিজিবি। এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, যশোরে বললেন হাসনাত। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত ভোট চাইলেন রিজভী। বাংলা ব্লকেটের মধ্য দিয়ে নতুন মাত্রা পায় ২৪-এর কোটা আন্দোলন। ১১ই জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীরা প্রথমবার জড়ায় সংঘর্ষে। জুলাই অভ্যুত্থানের রসদ জোগাতে নেপথ্যে কাজ করেছেন রাজনৈতিক কর্মীরা। ছাত্রদলের বহু কর্মীর আত্মত্যাগে আসে রক্তে ভেজা সাফল্য। আমাদের দুইজন ভাই শাহাদাত বরণ করেন, এর মধ্যে একজনের মাথা খুলি উড়ে যায়। তো তার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। প্রতিবারই সেম পজিশনে সেম ভাবেই আমি আগাইছি, আমার পিছনে অনেকে আগাইছে। কেউই জানতো না যে আমি এখান থেকে বেঁচে ফিরবো কিনা। ফেনী সদর ও ছাগলনাইয়ার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত। পরশুরাম ফুলগাজীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। ঘরে ঢুকে নাই, অত সাইড আঙ্গুল বাকি আছিল আর কি। বারবার যে পানিগুলো আসতেছে, এটা যদি সরকারের একটু দেখা করে তাইলে আমরা জনগণ পাইছি। নোয়াখালীর ৪২,০০০ পরিবার এখনো পানিবন্দী। হঠাৎ অস্থির সোনালী ও লেয়ার মুরগির বাজার। বৃষ্টির ধাক্কা সবজি ও মাছের যোগানে ৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। বৃষ্টির জন্য উড়াইতে পারে না, এই জন্য দাম বাড়তি। যেই বাজেট নিয়ে আসি দেখা যায় ওই বাজেটে হয় না। কিন্তু তো ওই কষ্ট হলো, কিনতে হবে, খাইতে দেবো, না খেয়ে যাবো। রাজধানীতে ১ মাসে ভাঙা হয়েছে 4টি প্রাচীন স্থাপত্য। নির্বিকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকাভুক্ত না করায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, মত গবেষকদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জিরো লাইনে স্থলমাইন পেতে রাখার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। সাথে সীমান্তের ওপারে সংঘাত সংঘর্ষের প্রভাব তো আছেই। মিয়ানমারের আরাকান আর্মি রাষ্ট্রীয় স্বীকৃত না হওয়ায় তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাও করতে পারছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন সহকর্মী এহসান আল কুতুবি, ছবি তুলেছেন মাহফুজ মিঠু। বান্দরবানের নাইখাংছড়ির তুমরু সীমান্ত ২৬ জুনের ঘটনা। জিরো লাইনের আশেপাশেই গরু চড়াচ্ছিলেন ইউনুস। হঠাৎ স্থল মাইন বিস্ফোরণ, সাথে সাথে উড়ে যায় তার একটি পা। এর 2 দিন আগে ২৪ জুনও স্থল মাইন বিস্ফোরণে পা হারান আরেকজন। স্থানীয়দের দাবি, গত 6 মাসে ৫০টির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আন্তর্জাতিক বিধি অনুযায়ী মাইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক। নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারই ধারে না। এসব ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কারাতার পাশে মাইন বসায় রাখছে, শিয়াল কুকুর এমনি মানুষগুলো পরে যায়। মাইনতে ফুটে সব সময় ফুটে, লোক গেছে গেলে তোর ফুটে গেছে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা ২৭১ কিলোমিটার। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ সংঘাতের পর বছরখানেক ধরে রাখাইনের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ। আমার ঠিক পেছনেই বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ। এরপরে যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির চেকপোস্ট। আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি।
সীমান্তের ওপাশে রাখাইনে এখনো চলে সংঘাত, আক্রমণ পাল্টা আক্রমণ। দেশটির অভ্যন্তরে এসব যুদ্ধে ভুগতে হচ্ছে এপারের বাংলাদেশের মানুষকেও। অনেক সময় গুলিও এসে পড়ে বাংলাদেশিদের বাড়িঘরে। আমার নিজের বাড়িতেও বুলেট এসে পড়ছে, বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। তখন রাত 12টা বা 12:30টার দিকে বুম ফুটে, এখানে মানে গুলির আওয়াজ শোনা যায়। ভয় লাগে, আতঙ্কে থাকি সব সময়, কখন কি হয়ে যায় কোনো নিরাপত্তা নাই আর কি। আছে গুলি মারলে তো বেশি ডর লাগবে, ডরের হতা আদিকে পড়িব। বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প। তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক চ্যানেলে তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি। বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে, এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার। সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ, সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। রোহিঙ্গা সংকট আর ভূরাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক। তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই। প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে। ফলে ওপাশে যে ধরনের অস্থিরতা, বোমাবর্ষণ, গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ, তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর। আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে, সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নাইখংছড়ি, বান্দরবন। সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে সরকার প্রধানকে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে হাসনাত আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার সংস্কার ও জুলাই সনদের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যে সংবিধান ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ঠেকাতে পারেনি তা পরিবর্তন আবশ্যক। মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে বের হবে পদযাত্রা। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যশোরে সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে। দর্শক, এনসিপির পদযাত্রার বিষয়ে আরও জানবো। এখন যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, দুপুরের পথসভার প্রস্তুতি কেমন দেখছেন? মতবিনিময় সভায় নেতারা কি বলছেন? জাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দুপুরের পথসভার প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে চাই। মতবিনিময় সভাতে নেতারা কি কি বললেন সেই সম্পর্কেও জানাবেন। দেশ গঠনে জুলাই যে পদযাত্রা, সেটা যে 11তম দিনে আজ যশোরে পৌঁছেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজ সকালে জুলাই আন্দোলনে যে আহত নিহতরা আছে তাদের স্বজনদের সাথে কথা বলেছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। যে দক্ষিণ মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন কেন্দ্রীয় নেতারা ছিলেন এখানে। সেখানে তারা যে আহত নিহত যে স্বজনরা আছে, আহত যারা আছে, তারা সরাসরি কথা বলেছেন। নানা যে বিভিন্ন সময় যে চিকিৎসা সেবার যে
বঞ্চিত হচ্ছে সেটা নানান বিষয়ে তারা কথা বলেছে। তারা সেগুলো সংস্কারের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন এবং মুখ্য সংগঠন হাসনাত সিটি বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকার যে সকল অর্জন সেটা মলিন হবে বলে তিনি অন্তর্বর্তী সরকারকে নির্দেশনা দিয়েছেন যে যেটা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে ডক্টর ইউনূসকেও তিনি বলেছেন। সেজন্য যে টোটাল যে সংস্কার যে শুধু সংস্কার না করে নির্বাচন, যে তারা বলছে যে শুধু নির্বাচন দিলে যে সরকারের কাছে তাদের না সংস্কার। জাহিদ, ধন্যবাদ আপনাকে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা জানান তিনি। রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোষরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কেন এই জিনিসটা আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। 11 জুলাই প্রথমবার আন্দোলনকারীদের সাথে সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। এদিন একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ব্লকেট দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। ক্যাম্পাসগুলো তখন সব উত্তাল। রাত পর্যন্ত অবরোধের পর আসে নতুন কর্মসূচির ঘোষণা। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানবো ওই দিনের ঘটনা প্রবাহ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে ছড়িয়েছে সারা দেশে। 11 জুলাই বিকেলে সবার দৃষ্টি আটকে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষে। এদিন শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে হয় বাকবিতণ্ডা। ঘটনা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। ফাঁকা গুলি, টিয়ার শেল আর লাঠিচার্জে এদিন আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এটিই ছিল 2024-এর কোটা আন্দোলনে প্রথম পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি সংঘর্ষ। কেমন ছিল সেদিনটা? বিগত সরকারের প্রতি যে ক্ষোভ ছিল, সেখানে সব দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনটা করেছে। তাদের একটা লক্ষ্য ছিল যে এই যে 50 থেকে 100 জন আছে তাদেরকে যদি কোনোভাবে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কুমিল্লার আন্দোলন মোটামুটি স্তব্ধ হয়ে যাবে। কুমিল্লার এই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসেও। দুপুর থেকেই বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে একত্রিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। শুরু হয় মিছিল। উদ্দেশ্য, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ মোড়ে আবারও ব্লকেড। রমনার দিক থেকে ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাঁটাবনের রাস্তা ধরে যোগ দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আর আটকে রাখা যায়নি। মিছিলের স্রোত এগিয়ে যেতে থাকে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর ও আশপাশে। ততক্ষণে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এদিন আন্দোলনকারীদের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তখনকার শীর্ষস্থানীয় মন্ত্রীরাও। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রাত পর্যন্ত শাহবাগ ব্লকের শেষে পরদিন শাহবাগে সমাবেশের ডাক দিয়ে রাজপথ ছাড়ে শিক্ষার্থীরা। প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে সাহসী পথে নামানোর নেপথ্যে ছিলেন রাজনৈতিক কর্মীরা। বুক পেতে রুখে দাঁড়িয়ে কিংবা গেরিলার মতো লড়তে লড়তে বহুজন গুলিবিদ্ধ হয়ে হতাহতের শিকার। আবার শুধু ছাত্রদল কর্মী বলেই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি গুম ছিলেন একজন। এমন নানা আত্মত্যাগ আর বিরচিত গল্প এনে দিয়েছিল রক্তে ভেজা সাফল্য। ছাত্রদলের এমন কিছু সাহসী জুলাই যোদ্ধার অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তখন সবেমাত্র কোটা আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। 12 জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি আতিকুর রহমান রাসেলের সন্ধান চায় তার পরিবার ও সংগঠন। কোটা আন্দোলনের শুরুর দিকেই 1 জুলাই রাজধানীর আজিমপুর থেকে গুমের শিকার হন রাসেল। দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, আন্দোলনে অর্থ যোগানের মতো নানান তথ্য চেয়ে অন্ধকার প্রকোষ্ঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রাসেলের। আমাকে বলতো যে তুই কার সাথে মিশোস, কার কাছে যাস, তোর আন্দোলনের তোদের টাকা কোথায় থেকে আসে, কিভাবে বন্টন হয়, তোরা আসলে বেসিক্যালি আন্দোলনটা তোদের মেনটেন্যান্সটা কে করে, কোথা থেকে আসে আন্দোলনের শখটা তোদের। 5 আগস্ট শেখ হাসিনার পতনের একদিন পর পূর্বাচল ঘেঁষা কাঞ্চন ব্রিজের কাছে ফেলে যাওয়া হয় ছাত্রদল নেতা রাসেলকে। মুক্ত পৃথিবীতেও মানসিক আর শারীরিক অসুস্থতা তার সঙ্গী। 6 তারিখ অনেক রাতে আমাকে ওখান থেকে বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। আমাকে গাড়ির মধ্যে বলে দেয় কারোর সাথে কোনো কথা বলবি না, 500 টাকা দিয়ে দিলাম, তোর মানি ব্যাগটা দিয়ে দিলাম, মোবাইল ফেরত দেওয়া হবে না। ওখানে নামার পরে তুই সরাসরি বাসায় চলে যাবি, পিছন থেকে গুলি করে দিবে, এনকাউন্টার করবে। এরকম আমার কাছে মনে হয়েছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আটকা উঠি, বলে যে শালা একদম গুলি করে দিব যদি পিছন দিকে তাকাস। বাংলাদেশের জনগণ জুলাইয়ের মাঝামাঝি থেকে নিজ ক্যাম্পাস ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই নেতা ছুটে যান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে। স্লোগানে প্রকম্পিত করেন চারপাশ। মানবিক আর উদ্দীপ্ত আহ্বান আগস্টের উত্তাল দিনগুলোতে। রণক্ষেত্রে পরিণত হওয়া চানখারপুর এলাকায় ছাত্র জনতার কাছে জোটবদ্ধ থেকে শেষ বিজয়ের ডাক। এত গুলি, এত সংঘর্ষ, এত কিছুর পরও আমি যখন ডাকলাম যে বাংলাদেশের মানুষজন নেমে পড়ুন, রাস্তার 2 ধার থেকে মানুষগুলো, জেনারেল পাবলিকগুলো, আমার বাপ দাদার বয়সের মানুষগুলো আমাদের সাথে অ্যাড হতে লাগলো। যখন এই দৃশ্য দ্বারা সাধারণ শিক্ষার্থীরা দেখলো, কিসের ভয়? 5 আগস্ট ঢাকা মেডিকেলে নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে বললাম, আমার বাপ মা ভাই বোন যারা এখানে আছেন, এই যুদ্ধের ময়দানে আমাদের পাশে থাকেন। আমরা এই লড়াইয়ে জিতবো, কোনো সন্দেহ নাই, আজকেই জিতবো। প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। প্রচন্ড গোলাগুলির মধ্যে ছুটে যাওয়া ছেলেটি মুস্তাকিং আলম দীপু। উত্তাল মিরপুরে ঠিক যেন এক গেরিলা যোদ্ধা। মিরপুর 10 নং গোলচত্বরে শাহ আলী থানা ছাত্রদলের এই কর্মীর এমন আগ্রাসী মনোভাব যেন যুদ্ধক্ষেত্রে ভয়ডরহীন এক সৈনিকের। মারণাস্ত্রের মুখোমুখি হয়ে ঠিকই গুলিবিদ্ধ হন মুস্তাকিং। একদম গোলচত্বরে যে জায়গাতে আমাদের দিকে চাইড থেকে আমাদের দিকে আক্রমণ করা হয়, ফায়ার করা হয়। ওরা কিন্তু বারবারই আমাদের পিছনে আনছে, আমরা দাওয়া পাল্টা দেওয়া, প্রতিবারই সেম পজিশনে সেম ভাবেই আমি আগাইছি, আমার পিছনে অনেকে আগাইছে। কেউই জানতো না যে আমি এখান থেকে বেঁচে ফিরবো কিনা, সবই আল্লাহর রহমত। ঢাকা মহানগর ছাত্রদলের ফখরুল ইসলাম ফাহাদ রুখে দাঁড়ানোর গল্পে আরেক আহত যোদ্ধা। 19 জুলাই নয়াপল্টনের কালভার্ট রোডে শীর্ষ নেতাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্রদলের এই নেতাও। হঠাৎই খাড়ের নিচ দিয়ে চলে যাওয়া গুলি গালের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলি ছোড়া শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম যে আমার সামনে আমাদের এই 2 জন ভাই শাহাদাত বরণ করেন। এর মধ্যে একজনের মাথার খুলি উড়ে যায়। তো তার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। তো বুলেটটা আমার এই যে গালের ডান পাশ দিয়ে এখান দিয়ে ঢুকে গালের ডান পাশের চোয়ালের মাংস ভেদ করে বেরিয়ে যায় আর কি। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমার অবস্থা দেখে ওনারা আমাকে ট্রিটমেন্ট দিতে রাজি হচ্ছিলেন না। ওনারা বলতেছে এই রোগীকে বাঁচানোর পসিবিলিটি খুব কম। জুলাই অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী নিহত। পাশাপাশি ফাহাদের মতো নতুন জীবন ফিরে পাওয়া বহু আহত এখনো বয়ে বেড়াচ্ছেন দগদগে স্মৃতি, যাদের চরম সাহসে দেশ জনতার পরম মুক্তি মিলেছে বলে মনে করেন নেতাকর্মীরা। আসলে মরার জন্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম। স্বৈর শাসক চেপে বসেছিল, সেখান থেকে আসলে আমরা মুক্তি চাচ্ছিলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দুর্গত এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের ঘরে পানি ঘরে ঢুকে নাই, অত 4 আঙ্গুল বাকি আছিল আর কি। এর ভিতরে কাপড় চোপড় ইত্যাদি এগুলা সামালি গেছি, তারপরে চলে গেছি এটা কিছু আর কি। যে যে পানিগুলো আসতেছে এটা যদি সরকারের একটু দেখা করে তাইলে আমরা জনগণের বাঁচবো, নইলে বাঁচার রাস্তা নাই। এদিকে বৃষ্টিপাত কমে আসায় নোয়াখালী 4 উপজেলায় জলবদ্ধ এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। এখনো পানিবন্দী প্রায় 42,000 পরিবার। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের অনেক এলাকা জলবদ্ধ হয়ে পড়ে। শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে যায় পানিতে। বাসাবাড়িতেও পানি ঢোকায় চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। টানা বর্ষণ ও জলবদ্ধতায় প্রায় 8,000 হেক্টর জমির আউশ, আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ফেনীর খবর জানবো সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে কি ত্রাণ সহায়তা পৌঁছচ্ছে? না শাওন, পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছচ্ছে না এবং পৌঁছানোর যে মাধ্যম সেই যানবাহনেরও এক ধরনের সংকট, অর্থাৎ ইঞ্জিন চালিত নৌকো ছাড়া প্রত্যন্ত দুর্গম প্লাবিত অঞ্চলে পৌঁছানো মুশকিল, সেটি আসলে এই অঞ্চলে নেই। যদি বলতে চাই ফেনীর পরশুরাম, আমি এখন যেখানটা রয়েছি পরশুরাম দক্ষিণ অনন্তপুর, সেখানে বন্যার পানি নামতে শুরু করেছে। সে কারণে গত 5 দিন ধরে আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো ছিলেন তারা ঘরে ফিরে আসছেন, কিন্তু ঘরে ফিরেই যেই ভয়াবহ পরিস্থিতি বা বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে সেটি আসলে এই বন্যার নেতিবাচক প্রভাবে এই মানুষগুলোকে কিভাবে দগ্ধ করেছে সেটির এক ধরনের প্রমাণ। অর্থাৎ নিজেদের গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে অনেকে হয়তো আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কিন্তু ঘরে যেসব আসবাব ছিল, যেসব ধান বা অন্যান্য ধরনের যাবতীয় সরঞ্জাম ছিল, সব কিছুই আসলে নষ্ট হয়ে গিয়েছে। একদিকে ফসলি ক্ষেত নষ্ট হয়েছে, অন্যদিকে ঘরের মধ্যে জমে রাখা সেই সব ধান, চাল সেসবও নষ্ট হয়ে গেছে। যেই নষ্ট হয়ে যাওয়ার শোক সামলাতে পারেনি এই বাড়ির 50 মোহাম্মদ মোস্তফা, যিনি আজ সকালেই আসলে প্রয়াণ ঘটেছে যার, এবং বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। যারা তার স্বজন তারা বলছেন যে আসলে গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি, এখনও সেই জায়গায় নতুন করে এবারের বন্যা তাদেরকে আরও ব্যাপক ক্ষতির মুখে ফেলে দিয়েছে এবং সেই সঙ্গে ঋণ নিয়ে তার যে আবাদ করা সেই সব নষ্ট হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে পারিপার্শ্বিক যে পরিস্থিতি বন্যার প্রভাবে হয়েছে সেটি আসলে তিনি সহ্য করতে পারেননি বলেই মৃত্যুবরণ করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এটি স্বজনদের বক্তব্য। অন্যদিকে আমি বলতে চাই এই বাড়ির ঠিক পেছনেই কিন্তু বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে পানি আর পানি। এরকম উঁচু উঁচু যেসব বাড়িগুলো ছিল বিচ্ছিন্ন দ্বীপের মতো সেই সব বাড়িগুলো কিন্তু এখনও বেশিরভাগ ঘরেই এই অঞ্চলের, পরশুরামের কথা যদি বলি ফুলগাজীর কথা কিংবা ছাগলনাইয়ার কথা, যেসব অঞ্চল দিয়ে পানি নেমে যাচ্ছে সেই সব এলাকায় এখনও বিশাল সংখ্যক মানুষ তারা নিজ গৃহে আসতে পারেননি, এখনো আশ্রয় কেন্দ্রে আছেন এবং অনেকেই বিভিন্ন আশপাশের বসত বাড়িতে আশ্রয় নিয়েছেন, যাদের কাছে আসলে ত্রাণ বলতে কোনো কিছুই এখনো পৌঁছায়নি এবং নিজের ঘরে আগুনে জ্বালানোর মতো, অর্থাৎ রান্না করে খাবে সেই উপায়টুকুও নেই, কেননা বন্যার পানিতে সবকিছু তলিয়ে আছে। রবিন, বুঝতেই পারছি চরম ভোগান্তিতে পৌঁছেছে এবং দুর্ভাগ্যজনক একটি খবরও আপনি আমাদেরকে শোনালেন। সেই সাথে ধন্যবাদ আপনাকে। একটু নোয়াখালীর খবর জানতে চাই, মোতাসিম বিল্লাহ সবুজ রয়েছেন সঙ্গে। সবুজ, সার্বিক পরিস্থিতি জানতে চাই একইভাবে আপনার কাছ থেকে। জলাবদ্ধতার কারণ হিসেবে স্থানীয়রা কি বলছেন সেটিও একটু বলবেন। উপজেলার চর এলাহি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম
এখানেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি এখনো মানুষের ঘর বাড়ির সামনে জমে আছে। তবে এটি একটি উঁচু ঘর, এই ঘরের ভিতরে পানি না ঢুকলেও গত 3 দিনের বৃষ্টিতে ঘরের মেঝের কাছাকাছি চলে এসেছিল এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে গ্রামের অনেক ঘর বাড়িতে পানি উঠেছে। এবং আজও আমরা দেখেছি যে কবিরহাট উপজেলা আমি গিয়েছিলাম, সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে, সেখানে মানুষ এখন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন, কেননা যে পানি নামছে সেটা ধীর গতিতে নামছে। মানুষ যেটি বলছে পানি না নামার কারণ হচ্ছে আমি এখান থেকে ঠিক 2 কিলোমিটার পরে হচ্ছে নোয়াখালী আলগি খালের উপরে যে বাঁধ, নোয়াখালী জলবদ্ধতার জন্য যে দায়ী করা হচ্ছে, যে বাঁধটি না কাটতে পারার কারণে বা বাঁধ থাকার কারণে যে নোয়াখালীর জলবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না, যেটিকে বলা হচ্ছে, সেখানে আসলে গিয়েছে, সেখানে বাঁধ কাটা হবে এমন একটি গুজবে স্থানীয় এলাকার লোকজন এখানে জড়ো হয়েছে, জেলা প্রশাসনের লোকজন আসবে বাঁধ কাটবে। আসলে এখানকার স্থানীয়রা যারা আছে যে বাঁধ কাটা হবে তাহলে নোয়াখালী জেলার যেমন জলবদ্ধতা সমস্যা দূর হবে, কিন্তু বাঁধ কাটলে এখানকার যে মানুষজন রয়েছে, নোয়াখালী জেলার যেমন জলবদ্ধতা সমস্যা দূর হবে, কিন্তু বাঁধ কাটলে এখানকার যে মানুষজন রয়েছে বাঁধের বাইরে ওই এলাকাগুলো আসলে নদী ভাঙার তীব্রতা দেখা দিবে। সেই জন্য আসলে এখানকার জলাবদ্ধতা সেটি আসলে নিরসন হচ্ছে না। এছাড়া যে তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে। সবুজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সূত্রাপুরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের 3 সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে সূত্রাপুরের কাগজিটোলার একটি 5তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। ভোর 5:30টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। একই পরিবারের 5 জন অগ্নিদগ্ধ হয়ে আমাদের হাসপাতালে আসেন রাত 3টা নাগাদ। আমরা 5 জনকেই হাসপাতালে ভর্তি রেখেছি এবং ওনাদের 5 জনেরই মেজর বার্ন, 5 জনেরই শ্বাসনালী পড়েছে, যার জন্য 5 জন রোগী আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা 5 জনকেই এসডিওতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে, কমেছে পণ্য সরবরাহ, তাই বেশ কিছু সবজির দাম অস্বাভাবিক। শুধু 1 কেজি কাঁচা মরিচের জন্য গুনতে হবে 300 টাকা বা বেশি। আকার ভেদে বেগুনের কেজি 100 থেকে 150 টাকার আশপাশে। স্বস্তি নেই মাছের বাজারেও। এদিকে হঠাৎ অস্থির সোনালী ও লেয়ার মুরগির বাজার। 1 মাসের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। দেশজুড়ে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। কমেছে সবজির যোগান, তাই বেশ কিছু সবজির দাম অনেক চড়া। 1 কেজি কাঁচামরিচ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 300 থেকে 320 টাকা। তাল বেগুনের জন্য দিতে হবে 150 টাকা। একই দামে কিনতে হবে টমেটো, 100 টাকার নিচে মিলছে না লম্বা বেগুন। করলা, ঢেঁড়স সহ অন্যান্য সবজির জন্য গুনতে হবে 60 থেকে 80 টাকা কেজি। সবজির বাজারে হঠাৎ করে দামের এমন উত্তাপে বিপাকে পড়েছেন নির্ময়ের ক্রেতারা। কিনতে তো ওই কষ্ট হলো, কিনতে হবে, খাইতে দেবো, না খেয়ে যাবো। সবজিগুলো এখন তুলনামূলক একটু বেশি আর কি। আগে যে দামে নিতাম 2 দিন আগেও এটা অনেক কম ছিল। বিক্রেতারা বলছেন একদিকে ব্যাহত হচ্ছে মাঠ থেকে ফসল তোলার কাজ, পানিতে তলিয়ে গেছে নিচু জমি, অন্যদিকে পণ্য আমদানিতে পরিবহন খরচ বাড়ছে। মরিচ তো আপনার বৃষ্টির জন্য উড়াইতে পারে না, আসল কথা হলো বৃষ্টির জন্য উড়াইতে পারে না, এই জন্য দাম বাড়তি। কয়েকদিনের ব্যবধানে বেশ চড়েছে মাছের বাজার। 3-4 দিনের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে 2500 টাকার বেশি। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে 1800 থেকে 2000 টাকা। 600 থেকে 1000 টাকা কেজি নিচে মিলছে না দেশি নদ নদীর মাছ। বাজেট থাকে ধরেন 5000 টাকা, ওইখানে যেই বাজেট নিয়ে আসি দেখা যায় ওই বাজেটে হয় না। চিংড়ি আগে আমরা কিনতাম 600 থেকে 650, এখন 800 থেকে 850 টাকা। আর ইলিশের দাম তো মানে নাগালের বাইরে, 2700 টাকা কিলো। আবহাওয়া যে খারাপ, পানি বাড়তি, পানির কারণে মনে করেন মাছ ধরতে অনেক কষ্ট, মাল কম। আগে যে জায়গায় মনে করেন মালাইতে যেই ঘরে 500 কেজি, এই ঘরে মালাইছে আজকে 100 কেজি। এই 350-400 টাকা বেচছি। আজকে একটু বাড়তি, যে মাছ আরো কম তো, আর বন্ধের বাজার না পারাবাড়ি, বৃষ্টির কারণে যে ধরতে পারে না, জানলার একটু দাম একটু বাড়ছে, আবার 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে। এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে গত মাসে 4টি স্থাপনা ভাঙা হলেও নির্বিকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ভবনগুলো তালিকাভুক্ত নয় বলে কোনো ব্যবস্থা নেয়নি তারা। পাশাপাশি লোকবল আর আইনি জটিলতার অজুহাত দিয়েছে সংস্থাটি। ঐতিহাসিক স্থাপনাগুলো তালিকাভুক্ত না করায় ধ্বংস হচ্ছে অভিযোগ গবেষকদের। তবে সংস্থাটি এখন বলছে স্থাপনাগুলো সংরক্ষণে তারা উদ্যোগ নেবে। শাকিল হাসানের রিপোর্ট, ছবি মাহফুজ মিঠু ও রুবেল হাসানের।
হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে কালের সাক্ষী ভবনটি। 1890 সালে নির্মিত বাড়িটি এই অঞ্চলের সাহিত্যিক সাংবাদিকদের আতুরঘর। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, সাহিত্যিক রকুনুজ্জামান খান দাদাবাহের স্মৃতি বিজড়িত এই ভবন। এই ভবনে স্মৃতি জড়িয়ে আছে তৎকালীন পূর্ব বাংলার বেশিরভাগ সাহিত্যিকের। তারপরও এই ভবনটির কোনো ঐতিহাসিক গুরুত্ব পায়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। স্থাপনাটি সংরক্ষণযোগ্য নয় বলেও প্রতিবেদন দিয়েছে প্রত্নস্থাপনা রক্ষায় নিযুক্ত সরকারি এই সংস্থাটি। কমিটি যেটা হয়েছে সেই কমিটিটাও হাইকোর্টের রায় মেনে তো হয়নি, নিজেদের মতো একটা ইন্টারনাল কমিটি ফর্ম করে তারা এই বিল্ডিংটাকে রায় দিয়ে দিয়েছেন যে এটা এমন কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। চলতি বছরের জুনের শুরুতে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। এখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছেন নূরজাহান বেগমের উত্তরাধিকাররা। পরে ভবনটি ভাঙা বন্ধ হয়। বাড়িওয়ালা আমাকে ভাঙ্গার জন্য ডাকছে, আমরা ভাঙ্গার লেবারের কাজ করতেছি, পুরো বাড়িটা একেবারে সমান করতে। এ বিষয়ে জানতে আমরা যাই আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে। সংস্থার মহাপরিচালক স্বীকার করেন স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রয়োজন হলে গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে বা কম্পেনসেট করে ওটা প্রোটেক্টেড করা হবে, এটার কার্যক্রম চলছে। নারিন্দা রোডে 1923 সালে নির্মিত নারিন্দার সুয়ারেজ পাম্পিং স্টেশন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যে দ্রুত গতিতে ভবনটি ভাঙা হয়েছে। নারিন্দা পাম্পিং স্টেশনের শতবর্ষী পুরনো ভবনটি ভেঙেছে ওয়াসা। নতুন একটি প্রকল্পের অধীনে এখানে বহুতল ভবন করবে সংস্থাটি। অথচ ওয়াসারই আরও অনেক খোলা জায়গা ছিল এই ভবনের পাশ ঘিরে, কিন্তু সেই বিকল্পে না গিয়ে পুরনো ভবনটি ভাঙাই পছন্দ করেছে ওয়াসা। এটা ওয়াসার জায়গা, পেছনে ময়লার ট্যাঙ্কি আর কি। স্থাপনাটি তালিকাভুক্ত নয় বলে কোনো ব্যবস্থা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নারিন্দা রোডে অবস্থিত ছিল এই ভবনটি। না, আমার কাছে তো আসে নাই, 2200 বাড়ির মধ্যে আছে না, প্রোটেক্টেড না তো। 1 কিলোমিটার দূরের টিপু সুলতান রোডের শঙ্খনিধি হাউসের সামনের দিকের ঝুল বারান্দা ভেঙে পড়েছে সম্প্রতি। দখলদাররা এখানে অবৈধভাবে টয়লেট নির্মাণ করেছিল। ওই যে সুযোগ ছাত্র আজাদুদ্দিন সুমন কাঞ্চন দে জান ওখানে মুঠান, এরা এখানে দল করছে। এরা তো দোতলা বাড়া লুটপাট করে রাখা। কবে থেকে? এরা তো লুটপাট করে রেখেছে, ওকে জিজ্ঞেস করে। কবে থেকে এটা করছে? 2000 সাল থেকে ওরা এবারে লুটপাট করে রেখেছে। রাজুক ছোট্ট একটি ব্যানার টাঙিয়ে তাদের দায়িত্ব সেরেছে। স্থাপনাটি রক্ষায় কোনো তৎপরতা নেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। উল্টো জেলা প্রশাসন ভবনের নানা অংশ ভাড়া দিয়েছে গ্যারেজ ওয়ার্কশপের কাছে। একটা অংশ ভাড়া নিয়ে অফিস করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি। আমরা লিখিলাম সেবা একটা কাছ থেকে, সেই যখন চলে গেছে সে একজন বিক্রি করে গেছে, বিক্রি করতে সে পারে না, তো ওর মালিক দাবি করছে আমরা মালিক মানি নেই। আমরা কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পর আমরা অর্ডার পাইছি, আমরা বিকল্প জায়গা দিয়ে দেবো, আমরা যাবো অসুবিধা কি। আমরা চাই এটাকে সংরক্ষণ করা হোক। পুরান ঢাকার বিকে দাস রোডের মঙ্গলালয়ের সামনের বেশ খানিকটা অংশ ভেঙে ফেলা হয়েছে ঈদের ছুটির মধ্যে। 110 বছর পুরনো এই বাড়িটি পুরান ঢাকার অন্যতম সুন্দর নিদর্শন। পুরো মঙ্গলালয় জুড়ে স্থাপন করা হয়েছিল দৃষ্টিনন্দন সব ভাস্কর্য। এ কারণে বাড়িটি একসময় পরিচিতি পেয়েছিল পুতুল বাড়ি হিসেবে। দখলদাররা ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছে, ধীরে ধীরে ভেঙে ফেলেছে বাড়িটির প্রায় সবগুলো ভাস্কর্য। বাড়িটি এখন মেস হিসেবে ভাড়া দিয়েছেন মালিক দাবিকারী। অনেক লোক থাকা হয়েছে, অনেক লোক থাকে। কত রুমে আছে? 50 জন, কত রুমে 20 জন। দেশের বেশিরভাগ প্রত্নস্থাপনাই তালিকাভুক্ত করেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। যেগুলো তালিকায় আছে এমনকি তার বেশিরভাগও সংস্থাটির দখলে নেই। এত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও যদি ওনারা পুরো ব্যাপারটাকে আর কি ইগনোর করেন, তাহলে আসলে সত্যিকার অর্থে আমরা কোনো আর আশা দেখি না। প্রত্নস্থাপনা একটি দেশের সভ্যতার চিহ্ন, তাই স্থাপনাগুলো সংরক্ষণ করে সভ্যতা এগিয়ে নেওয়ার দাবি সবার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হলো ঢাকা মেট্রো হাফ ম্যারাথন। বৃষ্টি উপেক্ষা করে পেশাদার অপেশাদার প্রায় 2500 দৌড়বিদের অংশগ্রহণে এই ম্যারাথন হয়ে ওঠে প্রাণবন্ত উৎসবে, যেখানে সুস্থতার পাশাপাশি তুলে ধরা হয় ঐতিহ্যের ঢাকাকে।
মুখর ছিল বৈরী আবহাওয়া, তাতেও নেই উৎসাহের কমতি। ঝুম বৃষ্টি মাথায় নিয়েই ভোরে হাতির ঝিলে হাজির হন রোমাঞ্চপ্রিয় দৌড়বিদরা। রান টু সেলিব্রেট আনসাইন্ড ঢাকা স্লোগানে হওয়া ম্যারাথনে অংশ নেন ২৫০০ দৌড়বিদ। ২১.১, ১৫ এবং ৭.৫ কিলোমিটার এই ৩ ইভেন্টে অংশ নেন বড়রা, যাদের বেশিরভাগই অপেশাদার। দৌড়ের প্রতি ভালোবাসা থেকেই অংশ নেয়া। দৌড়ানোর মাধ্যমে আপনার শরীর সুস্থ থাকবে, ভালো বডি ফিট থাকবে। আমার একটা মোরলেস রুটিন ইভেন্ট, বাট সবার সাথে দৌড়াতে ভালো লাগে, এই জন্য এসেছি। ফার্স্ট হইতে হবে এরকম কোনো কিছু না, এটা সবার মনের ইচ্ছা থেকে। আজকে আমার জন্য একটু ডিফারেন্ট, কারণ আমি বৃষ্টির মধ্যে ফার্স্ট রান করেছি। দৌড়ানোর মাধ্যমে যে কোনো খেলাধুলায় আর কি আরো এক্সট্রা বেনিফিটেড পাই। ট্রায়াথলন ড্রিমার্স নামে একটি সংগঠনের আয়োজনে হওয়া ম্যারাথনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের ইভেন্ট। বৃষ্টিতে ভিজেই খুদে দৌড়বিদরা শেষ করেন ১ কিলোমিটারের ফিনিশিং লাইন। বৃষ্টিতে হয়ে দৌড় দিচ্ছি, এটা হচ্ছে আমার জন্য প্রথমবার, সো এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে। খুবই লম্বা একটা দৌড় ছিল, মজা ছিল অনেক। এটা আমার বেস্ট দৌড়ানো হয়েছে এই পর্যন্ত। আমার কাজিন ছিল তো আরো ভালো হয়েছে। আমি আগে শেষ করেছি, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। আজকের দৌড়টা বেশি ভালো ছিল। আমি ছোটবেলা থেকেই দৌড়ে শুরু করেছি, দৌড়েছি ওমেন্স রানে অনেক বৃষ্টি পড়েছিল। শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, এই ম্যারাথনের মাধ্যমে ঢাকার ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরার চেষ্টা ছিল আয়োজকদের। বাংলাদেশ খুব সুন্দর, বাংলাদেশের সকল জেলা সবাই প্রমোট করে, বাট ঢাকাও যে আসলে সুন্দর, ঢাকা যে একটা ঐতিহাসিক শহর, এটাকে আমরা প্রমোট করেছি এই ইভেন্টের মাধ্যমে। এমন আয়োজনের মাধ্যমে সুস্থতা, সংহতি এবং সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে বলে মনে করছেন ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাব চ্যাম্পিয়নশিপ। প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল ৩টায়। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার, অধিনায়ক আফিদা খন্দকার দুজনেই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসরে অংশ নেয় নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ৩ দলের কোচই বাংলাদেশকে সমীহ করছেন। লঙ্কান কোচ শ্রীনাথা কুমারার মতে এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার লাল সবুজের প্রতিনিধিরা। একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপাল শ্রেষ্ঠত্বের জন্য লড়ত। এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ নেপালের লড়াই হবে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী নেই কোনো ফাইনাল, সব দলই সবার সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। 6 ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন। সুলেমান দিয়াবাতের সাথে 7 বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দল বদলের জন্য তালিকায় নেই মালির এই স্ট্রাইকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাদা কালো শিবিরে আর থাকছেন না বলে জানান দিয়াবাতে। মোহামেডান থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গুঞ্জন রয়েছে অনিয়মিত বেতন নিয়ে ক্লাবের সাথে দ্বন্দ্বে জড়ান তিনি। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের সাবেক এই অধিনায়ক। এদিকে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে পেশাদার লীগ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন দিয়াবাতে। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন ইশরাত জাহান। সাথে থাকুন।